এইটা কালী মন্দির ওই রাজার, হ্যাঁ। আর এইটা মূল স্থাপনা ছিল রাজপ্রাসাদ। এই মাটির তলে এতটুকু নিচে এলা সম্পূর্ণ জমিতে এটা হবে। এখানে আপনি এলেই বুঝতে পারবেন যে এখানে অবশ্যই কোনো না কোনো প্রাচীন স্থাপনা ছিল। আমাদের আসলে মাটির নিচে যেই ইতিহাস লুকায়িত আছে সেটা আসলে আমাদের দেশের জনগণকে জানানো দরকার। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে উত্তরবঙ্গের এমন একটি গ্রামে নিয়ে যাব যেখানে 1000 বছর আগে গড়ে উঠেছিল সমৃদ্ধ এক নগরী। পাল বংশের রাজা দেওপাল যেখানে গড়ে তুলেছিলেন তার রাজধানী। বলছিলাম জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার দেওড়া গ্রামের কথা, যে গ্রামটিতে সেই নগরীর আর কোনো চিহ্নই এখন অবশিষ্ট নেই। তবে ইতিহাসবিদরা বলছেন এখানে খনন কাজ পরিচালনা করা হলে বেরিয়ে আসবে সেই নগরীর ধ্বংসস্তূপ। চলুন বন্ধুরা, ঘুরে আসি সেই দেওড়া নগরী অর্থাৎ দেওড়া গ্রাম থেকে। বগুড়ার আদমদীঘি উপজেলার সবুজ শ্যামল পথ ধরে এগিয়ে যাচ্ছি জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার দেওড়া গ্রামের দিকে। এখানকার ফসলের মাঠ যেন মমতায় বোনানো সবুজের এক সুবিশাল কার্পেট। হাজার বছর আগে পালামলে দেওড়া গ্রামটিই নাকি ছিল দেওপাল রাজার রাজধানী। যুগ যুগ ধরে বংশ পরম্পরায় স্থানীয় মানুষের মুখে মুখে সেই প্রাচীন নগরীর কথা উচ্চারিত হয়ে এলেও এ নিয়ে এখন পর্যন্ত কোনো অনুসন্ধান হয়নি। ইতিহাসের সেই অনুচ্চারিত, অনালোচিত ও অবহেলিত অধ্যায়কে সামনে নিয়ে আসার জন্যই আজ আমি যাচ্ছি দেওড়া গ্রামে। আজকে আমার সঙ্গী হয়েছেন আমার বাবা সেকেন্দার আলী মাস্টার ও চাচাতো ভাই সাদিক। আপনারা কেউ দেওড়া গ্রামে আসতে চাইলে যে কোনো জায়গা থেকে বগুড়ার আদমদীঘি উপজেলার মুরইল বাসস্ট্যান্ডে নামবেন। এরপর একটি ব্যাটারি চালিত ভ্যানে করে চলে আসতে পারবেন সহজেই। দূরত্ব মাত্র 4 কিলোমিটার, ভাড়া খুবই কম। আর হ্যাঁ, জায়গাটি জয়পুরহাট জেলার অন্তর্গত হলেও শেষ সীমানায় পড়ায় বগুড়ার আদমদীঘি হয়ে যাওয়াটাই সহজ। দেওড়া গ্রামে যাওয়ার পথে দেখতে পাবেন সামইল বাজার। এটি দেশের অন্যতম বৃহৎ শীতবস্ত্রের বাজার। এখানকার কম্বল, সোয়েটার, চাদর ও মাফলারের কদর অনেক। প্রতি রবি ও বুধবার এখানে সুতার হাট বসে। একদিন এখানকার সুতার হাট নিয়েই ভিডিও তৈরি করব আমি। চলতে চলতে সবুজের মায়া ঘেরা পথে আমরা চলে আসি সেই দেওড়া গ্রামে। পথের ধারের এই বিশাল বটবৃক্ষের পর থেকেই শুরু গ্রামটি। এমনিতে এই গ্রামটি দেখে কোনোভাবেই বোঝার উপায় নেই যে এখানে কোনো কালে প্রাচীন নগরী ছিল। বাংলার 8-10টি গ্রামের মতোই মনে হবে এই গ্রামটিকেও। তবে এখানে একটি মন্দিরের পাশে বেশ পুরনো বটগাছ রয়েছে। ঠিক কোন কোন বিষয় প্রমাণ করে যে এখানে প্রাচীন নগরী ছিল তা ধীরে ধীরে তুলে ধরবো আমি। তার আগে চলুন জেনে নিই দেওড়ার অজানা ইতিহাস। অষ্টম শতকের মধ্যভাগে বাংলায় উত্থান ঘটে পাল বংশের। পরবর্তী আরও 400 বছর পালরা বংশানুক্রমে এই বাংলা শাসন করে। পাল বংশের রাজা রাজ্যপাল বাংলা শাসন করেন আনুমানিক 920 থেকে 952 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই সময়ে বগুড়ার মহাস্থানগড় তথা পুন্ড্র ও পাহাড়পুর তথা সোমপুর বিহারের মধ্যবর্তী স্থানে আনুমানিক 940 খ্রিস্টাব্দে উত্থান ঘটে রাজা দেওপালের। মানচিত্র দেখলে সহজেই অনুমান করা যায় পুরাতন ইতিহাসে উল্লেখিত পাহাড়পুর ও মহাস্থানগড়ের অনেকটা মাঝামাঝি জায়গায় অবস্থান এই এলাকার। যা হোক, পাল বংশীয় রাজা দেওপাল সে সময় এখানে রাজধানী স্থাপন করেন। তার নামানুসারে এই অঞ্চলের নাম হয় দেওড়া।
পাল সাম্রাজ্যের স্বর্ণযুগে পাল রাজাদের পিতৃভূমি বরেন্দ্র অঞ্চলে পাল উপাধিধারী আরেক স্বাধীন রাজা থাকার সম্ভাবনা নেই বললেই চলে। তাছাড়া সমসাময়িক সময়ে পাল রাজ্যে বা পাল বংশে কোনো বিদ্রোহের কথা ইতিহাসে উল্লেখ পাওয়া যায় না। তাই মনে করা হয় রাজা দেওপাল সামন্ত রাজা হলেও স্বাধীন ছিলেন না। পাল বংশীয় হলেও রাজা রাজ্যপাল কিংবা রাজা দ্বিতীয় গোপালের প্রতিনিধি হিসেবে এ অঞ্চল শাসন করতেন দেওপাল। বন্ধুরা, আমি প্রাচীন দেওরা নগরী হিসেবে যেটি পরিচিত সেই নগরী ঘুরে ঘুরে যত দেখছি আর ততই অভিভূত হয়ে যাচ্ছি। আসলে এখানে আমি আমার একেবারে গ্রামের খুব কাছে, আমি যে গ্রামে এখানে আমার বাবা মা থাকেন, যে গ্রামে আমার একেবারে নিবাস গ্রামের বাড়ি, সেই গ্রাম থেকে এই দেওরা নগরীর দূরত্ব মাত্র 1.5 থেকে 2 কিলোমিটার। অথচ আমি জানতামই না যে এখানে পাল আমলের নিদর্শন এখানে রয়েছে। কিন্তু আমাকে প্রথম এই বিষয়টি ফেসবুকে মেসেঞ্জারে নক করে জানান এইখানের এই দেওড়ার পাশের গ্রাম পুন্ডুরিয়ার একজন সন্তান, একজন ছেলে যিনি পড়াশোনা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, শাকিল নাম, তিনি আমাকে জানান তিনি কিন্তু এসেছেন এখানে। যে এই শাকিল ইনি কিন্তু আমাকে প্রথম বলেছিলেন যে এখানে পাল আমলের নিদর্শন রয়েছে। আপনি কেন মনে করলেন যে এই জিনিসটা আমাকে জানানো প্রয়োজন? দেখুন, আমরা হচ্ছে যে প্রথমে বাঙালি হিসেবে আমরা কিন্তু ইতিহাস সচেতন নয়, এবং বাঙালি জাতির যে ইতিহাস সেটা বাঙালি জাতি খুঁজে বের করাতে খুবই উদাসীন। তো আমরা এই অঞ্চলে বসবাস করি, তো আমাদের এই অঞ্চলে কিন্তু হচ্ছে যে একটা মানে 1000 বছরেরও বেশি সময় ধরে একটা ইতিহাস মাটির নিচে লুকায়িত অবস্থায় আছে। তো আমরা কয়েকজন মনে করছিলাম যে আসলে এটা দরকার, বের করা দরকার। আমাদের আসলে মাটির নিচে যেই ইতিহাস লুকায়িত আছে সেটা আসলে আমাদের দেশের জনগণকে জানানো দরকার, এবং ভবিষ্যতে আমাদের এরকম হতে পারে যে আমরা স্বয়ংসম্পূর্ণ হব সব দিক থেকে, কিন্তু আমরা কিন্তু আমাদের অরিজিনটাকে খুঁজতে যাব। তখন যদি আমরা এই ইতিহাসের এই জিনিসগুলো না পাই, তাহলে কিন্তু পরবর্তীতে আমরা সেই আমাদের পূর্ববর্তী মানুষদের ইতিহাস জানতে পারবো না। সেহেতু আমি চাই যে হচ্ছে যে আপনার মাধ্যমে গোটা দেশবাসী এটা জানুক, এবং প্রত্নতত্ত্ব বিভাগ যারা আছে তারা হচ্ছে যে এখানে খনন কার্য পরিচালনা করে মাটির নিচে যেসব ইতিহাস আছে আমাদের সারা বাংলাদেশ এবং পৃথিবীর কাছে এটা তুলে ধরবে। প্রাচীন নগরীর ধ্বংসাবশেষ বলতে যা বোঝায় তা দেওড়ায় দৃশ্যমান নেই বললেই চলে। যা কিছু প্রাচীন সম্পদ বা পুরাকীর্তি তা মানুষের অগোচরে। দীর্ঘ সময় অরক্ষিত থাকায় পুকুর খনন, রাস্তা নির্মাণ, বসতবাড়ি তৈরি কিংবা চাষাবাদের সময় মাটি খননের ফলে প্রাচীন যেসব ইট পাথর পুরাকীর্তি পাওয়া যায় সেসব থেকে এই অঞ্চলের ইতিহাসের সম্পর্কে কিছুটা ধারণা পাওয়া যায়। বিভিন্ন সময় মানুষের ব্যবহার্য খননের ফলেই এই প্রাচীন নগরী থেকে একটি বৃহৎ সূর্যমূর্তি ও পাল যুগের কয়েকটি বিষ্ণুমূর্তি পাওয়া গেছে। এখানে প্রাপ্ত সূর্যমূর্তিটি 6ষ্ঠ শতাব্দীর ও প্রায় নিঃসন্দেহে আদি গুপ্ত যুগের। এ থেকে রাজা দেওপালের পূর্বেও যে এখানে বসতি ছিল তা সহজেই অনুমান করা যায়। গুপ্ত যুগে বাংলায় সৌরধর্ম কিছুটা প্রসার লাভ করে। পাল ও সেন যুগে এটার প্রতিপত্তি যে ক্রমেই বৃদ্ধি পেয়েছে তার প্রমাণ পাওয়া যায় এ অঞ্চলে দেবদেবীর প্রতিমার সংখ্যা বৃদ্ধিতে। এই দেওরা গ্রামের আশপাশের যে জমে জমা ক্ষেতখোলা রয়েছে, এখানে আপনি এলেই বুঝতে পারবেন যে এখানে অবশ্যই কোনো না কোনো প্রাচীন স্থাপনা ছিল। এই জমির মাটিগুলোতে একেবারে ইটের খোয়া দিয়ে একেবারে ভরা, মানে যেখানেই দেখবেন সেখানেই দেখবেন যে ইটের ভগ্নাংশ পড়ে রয়েছে, ছোট ছোট হয়ে মাটির সাথে একেবারে মিলেমিশে রয়েছে। এখানে যারা চাষাবাদ করেন তাদেরকেও এটি নিয়ে একটু সমস্যাতেই পড়তে হয় যে এখানে অনেক ইটের গুঁড়া, ইটের টুকরা পাওয়া যায় এই মাটিতে। এই দেওড়া গ্রামের ফসলের ক্ষেতের মাটি আর ইটের ক্ষুদ্র টুকরার পরিমাণ প্রায় সমান। সামান্য খননেই বেরিয়ে আসে ইট। এতে জমি চাষাবাদেও বেকায়দায় পড়তে হয় কৃষকদের। কেউ কেউ আবার মাটি খনন করে চারকোনা পুরাতন ইট তুলে নিয়ে যান বাড়িতে। এই জমিগুলো থেকে যখন আপনি মাটি নেবেন দেখবেন যে এই মাটিগুলোর অধিকাংশই হচ্ছে ইটের টুকরা মাটিতে পাবেন। দেখুন এই মাটিগুলো তো মিশে রয়েছে ইটের টুকরা, যেখানেই আপনি হাত দিবেন
সেখানেই দেখবেন যে এই মাটির ভিতরে ইটের টুকরো রয়েছে, অনেক পাবেন এরকম। এই মাটির তলে এতটুকু নিচে এলা সম্পূর্ণ জমিতে ইটা আছে। কিসের ইট এগুলো? এই আগেকার যে ইটাগুলো, মানে রাজবাড়ির? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব জমিতে আছে। এক জমির ইটা হলে দালান হবে। কত নিচে আছে মাটি? এই এক বিঘে নিচে। এই জমি খুললে ইটা পাবে। ওই জমিতে ইটা আছে, ইটা তো আছে। প্রত্যেকটা জমিতে আছে। মনে হয় যে এটা মনে হয় বিছানা আছে। এই জমির নিচে এত ইট আছে? হয়, সব এত জমিতে ইট আছে। আছে। মানে কাজ করতে গিয়ে আপনারা ইট পান? হ্যাঁ, এতটুকু খোঁড়া লাগবে। হ্যাঁ। এতটুকু এক খুঁড়লে বিঘে নিচে নিচে। ইটা। এই জন্য এলা জমিতে পানি আটকে না তো। এখানকার মেঠো পথে চলতে গিয়ে দেখতে পাবেন পুরাতন ইটের অজস্র টুকরা। মোট কথায় গোটা এলাকায় মাটির নিচে ইটের ছড়াছড়ি। এ থেকে অনুমান করা যায় এখানে মাটির নিচেই চাপা পড়ে আছে আস্ত এক নগরী। আমরা এখানে এসে যেদিকেই তাকাচ্ছি, যেদিকেই দেখছি শুধু ইটের টুকরা। কেন বলেন তো, এই সম্পর্কে আপনি কিছু জানেন যে এত ইটের টুকরা কেন এখানে? এখানে বহুত দিন থেকে দেখেছি যে এখানে এই ইটা আর খোয়া, ইটা আর খোয়া খালি এই পাত। এখান থেকে ইটা উঠে নিয়ে যায় অনেকে বাড়ির কাজ করতেছে। ইটের কারণে এই ভিটাগুলা আবাদি করা যায় না, হাল দিয়ে মাটি উঠান যায় না। ওই যে কোদাল দিয়ে খুঁজতেছে, দেখেন ভালো হচ্ছে না। ওই যে ওই ভিটা এত ইট এখানে, সেই রাজবাড়ির ইটগুলো? রাজবাড়ির ইট, আগেকার রাজবাড়ির ইট সমস্ত এরকম চ্যাপটা এত বড় বড়। এখানকার পথে ঘাটে ঘুরতে এমনিতেই খুব ভালো লাগবে। নির্মল প্রকৃতির পাশাপাশি দেখা মিলবে সহজ সরল সব মানুষের। আমার তো বয়স বেশি নয় ভাই, এখন বর্তমানে হচ্ছে 42-43। বাপ দাদারা গল্প করতে এখানে দেওপাল নামে রাজা বসবাস করত। বাপ দাদার মুখে শোনা গল্প, তারাও দেখে নাই। আমার সাথে গল্প করেছে যে বাইকে দেওপাল নামে এক রাজা ছিল। ওই রাজা ওই যে ওখানে ব্রিজের ওই পাশে ছিল রাজার বাড়ি, আর তার সাইড দিয়ে পাশ দিয়ে নদী প্রবাহিত ছিল। সেই নমুনা দেখে ইটা খোলা দেখে যেখানে খোঁড়া হয় সেখানে ইটা বাড়ায় প্রচুর, বড় বড় ইটা। এলা দেখে অনুমান হয় আসলে রাজা ছিল। মোলামন রে আমার, যারে মুসলমানে বলে আল্লাহ, তাকে হিন্দু বলে ভগবান। সে যে সবার মাঝে বিরাজ করে, সবাইকে দেখে সমান। সবার মাঝে বিরাজ করে, সবাইকে দেখে সমান। হিন্দু জাতি মালা জপে, মুখে হরির নাম। মুসলমানে নামাজ পড়ে, পাঠ করে কোরআন। ভোলা মনে পাঠ করে কোরআন। মোদের জাতি ভেবে আর কি হবে, মোদের জাতি ভেবে আর কি হবে, মোদের যেতে হবে একই স্থান। সে যে সবার মাঝে বিরাজ করে, সবাইকে দেখে সমান। সবার মাঝে বিরাজ করে, সবাইকে দেখে সমান। বহু বছর আগে এখানে এক নদী ছিল, আর নদীর তীরেই গড়ে উঠেছিল রাজপ্রাসাদ আর নগরী। কালের বিবর্তে নগরীর পাশাপাশি নদীটিও হারিয়ে গেছে, তবে সামান্যতম হলেও এখনো রয়ে গেছে নদীর চলার পথের চিহ্ন। প্রাচীন দেউরা নগরীতে আপনার হচ্ছে যে একটা নদী ছিল, যেটা এখন মৃত এবং হচ্ছে যে ভরাট করা হয়েছে, এবং ভূমিকম্পের ফলে এটা মানে এখন আর নেই। তো এটা প্রথমে হচ্ছে যে এদিকে একটা গ্রাম আছে কালাঞ্জ, তো সেখানে ঠাকুরের বাড়ি একটা পুকুর আছে, ওখান থেকে উৎপত্তি হয়ে এই পাশ দিয়ে আসলে এদিক দিয়ে আমাদের হচ্ছে যে রামখাল নামে একটা খাল আছে, তো সেই খালে মিলিত হয়েছে, এবং রামখাল পরবর্তীতে গিয়ে কিন্তু ওই সান্তাহারের রক্তদহ বিলে ওটা মানে মিলিত হয়েছে আর কি। আসলে বন্ধুরা, আপনারা দেখুন যে এখানে যে যে দৃশ্যটি আপনারা দেখতে পাচ্ছেন, নদী এখন আর নেই এখানে, একেবারেই ফসলের ক্ষেত, কিন্তু দেখলে বোঝা যায় যে নদীর মতো একটি শেপ এখনো
রয়েছে, মনে হচ্ছে যে এই দিক দিয়ে নদী ছিল সেরকম কিন্তু দেখতে মনে হয়। এ পাশের দিয়েও ঠিক তেমন একটু নিচু ভূমির মতো নদীর মতো বোঝা যায়, কিন্তু বহু বছর আগের সেই নদী এখন আর এখানে নেই। এখানে নদী নেই, এখানে ফসলের চাষ হয়, একেবারেই ধানি জমি। বলা হয় যে এখানে যে নদী ছিল এই নদীর তীরেই গড়ে উঠেছিল প্রাচীন সেই দেওরা নগরী। আচ্ছা, আমরা শুনেছি যে এখানে নাকি নদী ছিল, আপনি কি জানেন? আমরা শুনেছি বাবা নদী আসলো, আমার বাপ দাদারা কয়ে গেছে নদী। আর কি ছিল এখানে? আর কিছু ছিল না, মানে দেওরার রাজবাড়ি বা এসব? রাজবাড়ি আসলো ওরা, ওই দুটো কোথায়? ওই আগে, হ্যাঁ ওই এখানে রাজবাড়ি। আপনার আগে। আসলে এখানে যে নদীর মতো আমরা দেখছি, এখানে আগে নাকি নদী ছিল, পাশাপাশি উঁচু জায়গা দেখছি, উঁচু নিচু। আমি আগেও বলেছি যে এখানকার মানুষজন যেটি বলছেন যে এই নিচু জায়গাটি নদী ছিল এবং যে উঁচু জায়গাগুলো আমরা দেখছি এই জায়গাগুলোতেই রাজবাড়ি সহ এই রাজাদের যে আরও যে ভবনগুলো সেগুলো কিন্তু এই উঁচু জায়গাগুলোতেই ছিল। এই দেওরা নগরীর কথা ইতিহাসের কোথাও স্থান পায়নি বললেই চলে। ইতিহাসবিদ প্রভাষচন্দ্র সেনের বগুড়ার ইতিহাস বইয়ে শুধুমাত্র 3টি বাক্য লেখা রয়েছে এই দেওরা সম্পর্কে। বইটির 139 পৃষ্ঠায় বলা হয়েছে, আদমদিঘির থানা হইতে প্রায় 3 মাইল উত্তর পূর্বে দেওরা গ্রামে একটি প্রাচীন নগরীর ধ্বংসাবশেষ দৃষ্ট হয়। গ্রামের মধ্যে 88টি পুরাতন জলাশয় আছে। দেওপাল নামক রাজার প্রাসাদ এখানে ছিল বলিয়া কথিত। সত্যি সত্যি দেওড়া মৌজা ও এর উত্তরে অবস্থিত পন্ডুরিয়া মৌজায় 88টি পুরাতন জলাশয় আছে। জনশ্রুতি আছে যে এ অঞ্চলে কোনো এক দাউদস্যু এক রাতেই এই জলাশয়গুলো খনন করেছেন। এক রাতে এতগুলো জলাশয় খনন করা এক অলৌকিক ঘটনা। ইতিহাসে দাও নামক এক দস্যু আছে বটে, তবে ধারণা করা হয় রাজা দেওপালই এই প্রাচীন জলাশয়গুলো খনন করেন। পরে মানুষের মুখে মুখে দেও নামটি হয়তো বিকৃত হয়ে দাও হয়ে যায়। আর দস্যু বিশেষণটা যোগ হবার পেছনে 2টি কারণ থাকতে পারে। হয়তোবা প্রথম জীবনে দেওপাল দস্যু ছিলেন, নয়তো তিনি ছিলেন অত্যাচারী শাসক, আর এ কারণেই হয়তো তার নাম হয়ে যায় দস্যু। এখানকার এই 88টি প্রাচীন জলাশয়ের আলাদা আলাদা নাম আছে। কলমাগাড়ি, টোপাপোকরা, ধোয়াপোকরা, জয়সাগর, ধঞ্জা, ধোকরধারা, সিংড়া, অমরসিংহ, ঘাটাগাড়ি, সোলাগাড়ি, চাপড়া, চিপটং ও ধলাল। এই নামগুলো অতি প্রাচীন, তাই এই জলাশয়গুলোর নামকরণের ইতিহাস তেমন একটা পাওয়া যায় না। তবে ধোপাপোকরা জলাশয়টি তাদের শেষ খনন। খনন শেষে এই পুকুরে দাউদস্যুরা তাদের খনন কার্যে ব্যবহৃত জিনিসপত্র ধুয়েছিল বলে এই পুকুরের নামকরণ করা হয় ধোপাপোকরা। এই পুকুরগুলোর প্রত্যেকটিতেই নাকি শান বাঁধানো ঘাট ছিল। আমার দাদার আমলতে শুনেছি যে একটা পুকুর এক রাত্রে 22.5 ঘন্টা পুকুর হয়েছে। বিভিন্ন পুকুরের নাম হয়েছে। কি কি নাম পুকুরে? এই জয়সাগর, শোভনদিঘি, পুরা পুকুরা, ধোয়া পুকুরা, টেপাগাড়ি। এটা হচ্ছে জয়সাগর। এটা জয়সাগর। এই পুকুরগুলা সম্পর্কে মাছ এক পুকুরের শুনেছি যে এক পুকুরের মাছ আরেক পুকুরে চলে যায়, সেটা কি আসলে বলেন তো? আগে যেত কিরকম? এই পুকুর ছিঁচতে লাগলে ওই পুকুরত বা ওই পুকুরত এরকম মাছ চলে যেত। এখন মানে এটা পূরণ হয়ে গেছে, এই জন্য এখন কিভাবে যেত মাছগুলা? তললে সুলঙ্গি ছিল হয়তো, আমরা শুনেছি, আমরা দেখিনি। এখানকার এলাকাবাসী যেটি বলছেন যে সেটি হয়তো বিশ্বাসযোগ্য নয়, বা কে কিভাবে নেবেন আমি জানি না। এলাকাবাসী বলছেন যে এই পুকুরগুলো সম্পর্কে তাদের একটি অবজারভেশন রয়েছে, বা তারা জেনে আসছেন যে এই পুকুরগুলো অনেক গভীর ছিল, কখনো শুকিয়ে ফেলা যেত না এগুলোকে। সেই সময় নাকি এক পুকুর থেকে মাছ ধরা শুরু করলে অন্য পুকুরে, এখানে জেনেছেন যে 88টি পুকুর রয়েছে এই এলাকায়, সেগুলো নাকি এক রাতে সেই পুকুরগুলো খনন করা হয়েছে, সেটি তো জেনেছেনই। এই পুকুর, একটা পুকুরে যখন মাছ ধরা শুরু হতো তখন মাছগুলো নাকি আরেকটা পুকুরে চলে যেত। কিভাবে যেত তারা বলছেন এই পুকুরগুলো এত গভীর ছিল এবং একটি পুকুরের তলদেশ থেকে আরেকটি পুকুরের তলদেশে সংযোগ ছিল বলে এখানকার এলাকাবাসীর কাছে এটি মনে হয়, এবং তারা কিন্তু সেই কথাগুলোই বলেন। আসলে এই কথাগুলোই এখানে কথিত হিসেবে প্রচলিত রয়েছে। যেখানে যত পুকুর আছে সব পুকুরে ইটের ঘাট আছে। এই হিসাবে মনে হয় এক সময় অঞ্চলটা বেশ প্রসিদ্ধ ছিল। পুকুর ছিল, এখানে প্রচুর পুকুর আছে। পুকুরের সানবান্ধা ঘাট ছিল আগেকার প্রাচীন আমলে যেগুলো।
প্রায় 2 যুগ আগে দেওড়া সংলগ্ন পুন্ডুরিয়া গ্রামের সোনাপাল্লা নামক পুকুরে এক কৃষক নাকি পাথরের মূর্তি পেয়েছিলেন। সেই কৃষক এখনো বেঁচে আছেন। ঘটনার সত্যতা জানতে শাকিল ভাইয়ের সাথে রওনা দিলাম সেই গ্রামের উদ্দেশ্যে। পৌঁছতে মাত্র মিনিট 5 সময় লাগলো। এটাই হচ্ছে যে কালাম চাচার বাড়ি, আর পুকুর হচ্ছে যে এই বাড়ির পর। আসসালামু আলাইকুম। এই যে সাংবাদিকরা আসছে, বড় ভাই হচ্ছে যে ওই যে আপনাকে যে মূর্তিটা নিয়ে কথা বলছিলাম না আমরা, যেখানে পাইছিলেন, তো ওটা নিয়ে একটু রিপোর্ট করবে, সেজন্য কথা বলবে উনি। বহুত দিন আগে তো। আচ্ছা, দিন আগেই হোক। আমরা এসেছি এই দেওড়া গ্রামেরই ঠিক পাশের গ্রাম, লাগোয়া গ্রাম, একই সাথে পুন্ডুরিয়া গ্রামে। এই গ্রামের একজন এখানে রয়েছেন, আপনার নাম কি যেন? আবুল কালাম আজাদ। জানতে পারলাম যে উনি এখানে একটি পুকুরে কাজ করার সময় মূর্তি পেয়েছিলেন। কোন পুকুরে পেয়েছিলেন এবং কি মূর্তি, সে ব্যাপারে জানার জন্য আমরা কিন্তু এই যে শাকিল ভাইয়ের সাথে চলে এসেছি পুন্ডুরিয়া গ্রামে, ঠিক ওনার বাড়ির সামনে। বলুন তো আপনি কিভাবে পেয়েছিলেন, কোথায় সেই পুকুরটি? বহুত দিন আগে মাটি কাটতে পারছিলাম, সেটা আবার ওখানে রেখে দিয়েছিলাম। চলেন দেখি কোন দিকে সেই পুকুরটা। হিন্দুরা নিয়ে চলে গেছে। আমরা বাবাটা এখানে মাটি কাটতেছি। হ্যাঁ, মাটি কাটতেই ওই দুটা মূর্তি বার আসলে। হ্যাঁ, বার হয় সে আমরা কাছে, আর বাবা কাছে যে আমি জামাতি লোকেরা সরা দেখলে নামাজ ওজা হবে না। এখানে আমার একটা গাছ ছিল, এখানে আমরা রাখে দিয়েছি। রাতে কেজি লেগেছে, কবার পারি না, বুঝতে পারলেন? এই তো তারপরে তো চলে গেল, আর মাটি মুটি কাটে সেই হিনে আরো। কি কত বড় মূর্তি? একটা ছোট একটা বড়। বড়টা কত বড় ছিল? বড়টা আমার সমান। আচ্ছা, আর ছোটটা ওটা মনে করে 10-15 কেজি ওজন হবে। এই সেই পুকুর, এই পুকুরের নাম সোনাপাতিল। এখানেই কিন্তু খনন করার সময় এখানকার যিনি আবুল কালাম আজাদ, তিনি পেয়েছিলেন 2টি মূর্তি। দেওড়া গ্রামের বটতলায় বহু বছর আগে থেকেই একটি বিশাল মূর্তি ছিল। কয়েকবার চুরি হয়ে গেলেও পরবর্তীতে তা উদ্ধার করে প্রশাসন। সেই মূর্তিটি এই গ্রামের শিক্ষক ব্রজেন্দ্রনাথ সাহার বাসায় রয়েছে এখনো। এ যাত্রায় সঙ্গী হিসেবে আমার শিক্ষক বাবা থাকায় তার পরিচিতির সুবাদে সেই শিক্ষকের বাসায় গিয়ে মূর্তি দেখার ব্যবস্থা হয়ে গেল। প্রশাসনের লোকজন ছাড়া সাধারণত কাউকে মূর্তির কাছাকাছি যেতে দেওয়া হয় না। বাড়ির উঠোনে উঁচু করে ইট দিয়ে ঘিরে মূর্তিটি রাখা হয়েছে। কালো পাথরের বিশাল মূর্তিটি দেখতে অসাধারণ। মূর্তিটির কিছু অঙ্গ প্রত্যঙ্গ ভেঙে গেছে। এই মূর্তিটির মতো এমন প্রত্ন নিদর্শনগুলোই প্রমাণ দেয় এই গ্রামটির ইতিহাস সমৃদ্ধ। এটা আমাদের পূর্বপুরুষের আমলে, কখন পাশে আমরা যাই না, তবে আমরা আমার বাবা মা বা দাদা তারা যে জন্ম লাভ করে তখনও দেখেছে ওখানে আছে ওই যে হাট খোলা, ওখানে গাছ আছে, ওখানে ওই গাছের ঠেলা দেওয়া ছিল, ওর সাথে পর চুরি হয়ে হঠাৎ একদিন দেখি ওখানে নেই। এই যে মূর্তিটি দেখছেন, এই মূর্তির ব্যাপারে আমার বাবাও কিছু তথ্য জানেন। চলুন তার কাছে শুনে নিই যে তিনি আসলে এই মূর্তির ব্যাপারে কি জানেন। এটা এক রাত্রিতে চুরি হয়। চুরি হওয়ার পরে আমাদের মুরইলে আমার স্টল ছিল, আমার জোয়ানালের, সেই স্টলে আমরা দোকানদারি করতাম। তা আমি তো সন্ধ্যার দিকে তো চলে আসি বাড়িতে, ও সারা রাতে ওইখানে থাকে। তো গভীর রাতে নাকি এটা ওই নরসদপুরের দিকে যাচ্ছিল এবং নরসদপুর পর্যন্তই নিয়ে গেছে এবং কলেজ পুকুর পর্যন্ত, কলেজের পুকুরে নিয়ে যাওয়া ওরা ডুবায়া রাখে। তারপরে তদন্তের মাধ্যমে জয়নালকে সাক্ষী করা হয়। জয়নাল আবার জয়পুরহাট কোর্টে যা সাক্ষী দিল, পরে এই মূর্তিটা এখান থেকে উদ্ধার করছে।
ঘুরতে ঘুরতে দেখা হয়ে গেল স্থানীয় ইউনিয়ন পরিষদের এক মেম্বারের সাথে। তিনি আমাকে সাথে করে নিয়ে গেলেন ঠিক সেই জায়গায় যেখানে দেওপাল রাজার রাজপ্রাসাদ ছিল। আচ্ছা, এই যে উঁচু জায়গাটি দেখছেন, এখান থেকে কিন্তু রাজবাড়ির শুরু হয়। আশপাশে বিভিন্ন জায়গায় রাজাদের বিভিন্ন ধরনের ভবন ছিল, তবে মূল যেটা রাজবাড়ি, রাজা যেখানে অবস্থান করতেন, বাসভবন, সেটা এখান থেকে সামনে। আর এরিয়াটা শুরু হয় ঠিক এই জায়গা থেকে। এর ভিতর রাজরাদের অনেক কিছু স্থাপনা ছিল। বলেন তো কি এটা? এইটা কালী মন্দির, ওই রাজার রাজার, হ্যাঁ। আর এইটা মূল স্থাপনা ছিল এটা, রাজপ্রাসাদ রাজপ্রাসাদ এখানে ছিল। হ্যাঁ, এখানে মানে টোটালটাই, এই যে উঁচু জায়গা টোটালটাই এখান থেকে শুরু। এর পিছনে হাতিবান্ধা ছিল, হাতিবান্ধা বলা হয় এর পিছনে। এর টোটালটাই মনে করেন রাজবাড়ি ইয়া ধরা হয়। এখানে তো মনে করেন নিচে আপনার ইট বের হয়, ইয়া ভিট সহ। সবকিছু দেখে জেনে শুনে এখানকার ইতিহাস নিয়ে আমার কৌতূহল চরম পর্যায়ে পৌঁছে গেল। এখানকার পথে ঘাটে জমিতে অনেক ইট দেখলাম। সবাই বলছেন সামান্য খনন করলেই বেরিয়ে আসে ইট। এ অবস্থায় আমিও খুঁড়ে দেখার জন্য উন্মুখ হয়ে গেলাম। স্থানীয় মেম্বারের উদ্যোগে একজন তার বাসা থেকে নিয়ে এলেন কোদাল। শুরু হলো খনন কাজ। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে সবাই যখন বলছে যে এখানে কোদাল দিয়ে খুঁড়লেই ইট বের হয়ে আসে, ঠিক সেই সময় আমার আগ্রহ হলো যে আচ্ছা, কোদাল দিয়ে খুঁড়েই দেখি যে আসলে কি পাওয়া যায়। এ কারণে এখানকার যিনি ইউনিয়ন পরিষদ মেম্বার রয়েছেন তাকে রিকোয়েস্ট করলাম। তিনি একটি কোদালের ব্যবস্থা করেছেন, তিনিও এখানে রয়েছেন। এই দেখুন, এখানে খোঁড়া হচ্ছে। আসলে কোদাল এখানে বসানোই যাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে একটু 5-6 ইঞ্চি নিচেই ইট আর ইট, শুধু ইটের আস্তরণ দেখুন। এই কোদাল দিয়ে কাটা মুশকিল হয়ে যাচ্ছে। দেখুন কত ধরনের এখানে ইটের টুকরা। আরও একটু খুঁড়লে হয়তো এখান থেকেই তারা বলছেন বড় বড় ইট বেরিয়ে আসবে। বন্ধুরা দেখুন যে ভেতর থেকে কত ইটের টুকরা বের হয়ে এসেছে। অল্প একটু খোঁড়া হয়েছে, অল্প একটু খনন করা হয়েছে, আর এখানে দেখুন যে কত ইট। এবার আরেকটি জমিতে শুরু হলো খনন। এখানেও একই অবস্থা। দেখুন কত বড় বড় ইটের টুকরা একের পর এক বের হয়ে আসছে। মানে একেবারেই যেটি কল্পনারও অতীত, যেখানে সবাই বলছিলেন যে অনেক ইট খুঁড়লে যে এভাবে পাওয়া যাবে আমি ভাবিনি। দেখুন খোঁড়া হচ্ছে, মানে কোদাল বসানোই এখানে দুষ্কর হয়ে যাচ্ছে, শুধু ইট আর ইট। দেওড়া গ্রামের বিস্তর এলাকা ঘুরে বেরিয়ে মানুষজনের সঙ্গে কথা বলে নানান ধরনের আলামত দেখার পর আমারও মনে হয়েছে এই জায়গাটি সরকারি উদ্যোগে খনন করা দরকার। এলাকাবাসী বলছেন খননের ফলে বেরিয়ে আসতে পারে প্রাচীন নগরীর ধ্বংসস্তূপ, যা আমাদের জাতিগত ইতিহাস ও ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করবে।